তো হ্যালো এভরিওয়ান, তোমরা যারা এই ড্রামার গত পর্বটি দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসবা। আমি কমেন্ট বক্সে পিন করে রাখবো। আর এতে করে তোমাদের এই ড্রামাটি বুঝতে সম্পূর্ণ সুবিধা হবে। আর হ্যাঁ, তোমরা যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার 500 ফ্যামিলি হতে আর অল্প কিছু লাগে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক, লেটস গো স্টার্ট। যাই হোক, আমরা গত পর্বে দেখছিলাম জিন লিনাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছিল। তারপর তারা রাতের বেলা খাবার খেয়ে একটা জিনিস খুঁজতে চলে আসে। আসলে জিন তার গ্রামের বাড়িতে এসেছিল কেসের একটা ডকুমেন্ট খুঁজতে। এখানে যখন তারা দুজন একটি ডকুমেন্ট খোঁজার জন্য অন্ধকার রুমে ঢুকে, তখন তো লিনা জিনকে হঠাৎ করে আয়নার মধ্যে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে তো তখন ভয়ে জিনের কোলে উঠে কান্না করতে শুরু করে দেয়, যা দেখে জিন তাকে কোলে নিয়ে সেই রুম থেকে বাইরে চলে আসে। তারপর তারা ওই রুম থেকে বাইরে এসে আরেকটু রুমে এসে একটি বক্স খুঁজে পায়, কিন্তু তাদের কাছে এটা খোলার মতো কোনো চাবি ছিল না, যার কারণে লিনা এটা একটি ক্লিপ দিয়ে খোলার চেষ্টা করে। যা দেখে তো জিন তার দিকে একদম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এদিকে আবার লিনা যখন দেখতে পায় জিন তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, তখন তো সে এক ঘুষিতে জিনের অবস্থা একদমই খারাপ করে ফেলে। আর এখানে তো জিন তার হাতে এক ঘুষি খেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর এদিকে তো আমাদের লিনা থেমে যাওয়ার কোনো মেয়ে ছিল না, আর সে হাতে একটি দড়ি নিয়ে জিনকে ধরার জন্য তার পেছন পেছন চলে আসে। আর এক পর্যায়ে সে তাকে ধরে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তখন আবার এখানে জিন বলে, তুমি আমাকে এখানে এভাবে মারছো কেন? তখন আবার লিনা রেগে বলে, তুমি আমাকে তখন এইভাবে কেন দেখছিলে? তারপর তো তারা এই বিষয়টা নিয়ে এখানে কিছুক্ষণ ঝগড়া করে। তখন আবার জিন লিনাকে বলে, দেখো আমি তোমাকে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এভাবে দেখছিলাম না, কারণ আমি তোমাকে এভাবে দেখছিলাম কারণ আমি তোমাকে অনেক বেশি কেয়ার করি এবং খুব ভালোবাসি। এই কথাগুলো শুনে তো লিনা একদম চুপ হয়ে যায়। যাই হোক, জিন তার বন্ধুকে কল দিয়ে বলে, আমাকে একটু বলো তো কিভাবে একটা মেয়েকে পটানো যায়। আর হ্যাঁ, এই কথাটা নিয়ে কিন্তু তুমি আর কোনো কিছু ভুলভাল ভেবে বসো না। আমার এক ফ্রেন্ড আমার কাছ থেকে এই বিষয়টা জানতে চেয়েছে, তাই আমি তোমাকে এই কথাটি বললাম। তখন আমার জিনের বন্ধু বলে, এই বিষয়টা তো একদমই সহজ ব্যাপার। প্রথমে সেই মেয়েটিকে একটি ভালো রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়াবে, তারপর ফ্লাওয়ার দিয়ে সেই মেয়েটিকে তার মনের কথা বলে দিবে, তাহলে সেই মেয়েটি তার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। তখন আবার এই কথাগুলো শুনে জিন মনে মনে ভাবতে থাকে, আমার হাতে তো এত সময় নেই, লিনা যে কোনো সময় এই জায়গা থেকে চলে যেতে পারে, এজন্য সে মেয়েটিকে আমার মনের কথাগুলো অনেক দ্রুতই বলে ফেলতে হবে। তারপর দিন জিন আর লিনা একসাথে বাইরে আসে। তখন আবার জিন এখানে লিনাকে বলে, তুমি আমার জন্য এখানে একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। আর এই কথা বলে সে লিনার জন্য ফুল কিনতে চলে যায়। আর ঠিক তখনই এখানে একটি হ্যান্ডসাম ছেলে চলে আসে, আর এই ছেলেটির নাম ছিল সং। তাছাড়া 1500 বছর আগে তো এই ছেলেটির জন্য লিনার অনেক ঝামেলা হয়েছিল, কারণ এই ছেলেটির সাথে লিনার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এদিকে লিনা তাকে কোনো মতে বিয়ে করতে রাজি ছিল না। আর লিনা এখানে এই ছেলেটিকে দেখে তো অনেক বেশি ঘাবড়ে যায়। তারপর তো লিনা এখানে রেগে মেগে সেই ছেলেটিকে বলে, শয়তানের বাচ্চা, আমি তো তোকে আজকে মেরেই ফেলবো। এই বলে তো লিনা সেই ছেলেটির পিছনে দৌড়াতে শুরু করে। এদিকে আবার জিন ফুল নিয়ে আস্তে আস্তে কল্পনা করছিল, আর সে তখন কল্পনা দেখছিল লিনা পড়ে যেতে নেয় আর সে বাঁচিয়ে নেয় তাকে। এখানে তো তারা দুজন দুজনকে অনেক কাছ থেকে দেখছিল। তখন আবার জিন বলে, আমার ভালোবাসার প্রিন্সেস, আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, এখন তুমি কি আমাকে বিয়ে করবে? তখন আবার লিনা বলে, হ্যাঁ আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। যা দেখে সেখানে আশেপাশে থাকা লোক তাদের দেখে হাততালি বাজাতে শুরু করে। আর তখনই দৌড়ে আসা সঙ্গের সাথে তার ধাক্কা লেগে যায়, যার ফলে তো জিন তার সুন্দর কল্পনা থেকে বেরিয়ে আসে। তারপর সে বুঝতে পারে এতক্ষণ ধরে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছিল, কিন্তু বাস্তবে এমন তো কিছুই হয় না। এখানে যখন লিনা মাটিতে পড়ে যেতে নেয়, তখন তো সং জিনকে ধাক্কা দিয়ে লিনাকে ধরে ফেলে। আর এদিকে তো জিনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, আর জিন তো অনেক বেশি রেগে যায়। আর এই সুযোগে তো লিনা সংকে কাছে পেয়ে মারতে শুরু করে। তারপর আবার এদিকে তো জিন উঠে লিনার সঙ্গে মিলে সংকে বেঁধে ফেলে। এখানে লিনা সংকে সমস্ত কিছু খুলে বলতে বলে। তখন আবার সং বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তো সেদিন তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, আর তখন তুমি বক্সটা খোলার সাথে সাথে আমি তোমার সঙ্গে টাইম ট্রাভেল করে এখানে চলে এসেছি। তখন আবার লিনা রেগে মেগে বলে, তুমি এই সমস্ত কথাগুলি মিথ্যে কথা বলছো, আসলে সত্যি কথা হলো তুমি সেকেন্ড মাস্টারের সাথে মিলে কাজ করছো, আমি তো তোমাকে কখনই মাফ করব না। তখন আবার সং বলে, তুমি আমার কথা শোনো আগে, আমি তোমার গ্রামে গেছিলাম কারণ আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু আমরা দুজন একে অপরের শত্রু ছিলাম, আমি চাইলেও তোমাকে কখনো বিয়ে করতে পারতাম না, এই জন্য আমি আমার মাকে এই সমস্ত কথাগুলো খুলে বলি। তখন আবার আমার মা আমাকে বলেছিল, আমি যদি তোমাদের গ্রামে আক্রমণ করি তখন আমার মা তোমার সাথে বিয়ে দিয়ে দিবে, এজন্যই আমি তোমাকে বিয়ে করার জন্য সমস্ত কাজ করেছিলাম, কিন্তু তুমি দেখো আমাদের ভাগ্য আমাদেরকে কোথায় নিয়ে চলে এসেছে।
তখন আবার জিন জেলাসিল হয়ে সংকে বলে তুমি লিনার কাছ থেকে দূরে থাকো। আমি অনেকক্ষণ ধরে তোমাদের এখানে উল্টাপাল্টা কথাগুলো শুনছি। তুমি লিনার উপরে আক্রমণ করে তো এখানে অনেক বড় অপরাধ করে ফেলেছো। এজন্য আমি তোমাকে তোমার বাকি জীবনটা জেলে কাটানোর ব্যবস্থা করে দিব। তখন আবার জিন লিনাকে বলে এরকম ধোঁকাবাজের কথা তুমি বিশ্বাস করো না। তখন আবার সং জিনকে জিজ্ঞাসা করে তুমি তার ব্যাপারে এমন কেন করছো, কে তুমি? তখন আবার জিন লিনার কাঁধে হাত দিয়ে বলে লিনা হলো আমার গার্লফ্রেন্ড। এটা কিভাবে সম্ভব? তোমার আগে এই মেয়েটির উপর সম্পূর্ণ অধিকার আমার। এছাড়াও তোমার জন্মের আগে থেকে আমি এই মেয়েটিকে অনেক বেশি ভালোবাসি। সং এর এই কথা শুনে তো জিন অনেক বেশি রেগে যায়। তারপরে সংকে এখান থেকে তো লাত্তি মেরে বের করে দেয়। তারপর আর কি সং বাইরে এসে তার ফোন নাম্বার লিনাকে বলতে শুরু করে, যাতে করে লিনা সং এর সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারে। কিন্তু এই বিষয়টা জিন বুঝতে পেরে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে আর অনেক জোরে জোরে শব্দ করতে থাকে, যার কারণে লিনা যেন এই ছেলেটির কোনো কথাই শুনতে না পায়। তারপর আমরা বুঝতে পারি জিন এখানে তার গ্র্যান্ডপাকে অনেক বেশি ঘৃণা করত। সে সবসময় মনে করতো তার গ্র্যান্ডপা তাকে একটুও ভালোবাসতো না, কিন্তু এটা একদমই সত্যি ছিল না। এদিকে আবার লিনা ঘরে এসে একটি অনেক পুরনো আমলের বক্স খুঁজে পায়, কিন্তু সেই বক্সটি একটি তালাবদ্ধতে আবদ্ধ করা ছিল। তখন আবার লিনা হাতুড়ি দিয়ে সেই তালাটি ভেঙে ফেলে। তারপর তারা সেই বক্সটি খোলার পর কিছু পুরনো ছবি আর পুরনো জিনিস খুঁজে পায়। এসব কিছু দেখে তো এখানে জিন বুঝতে পারে তার গ্র্যান্ডপা তাকে অনেক বেশি ভালোবাসতো। এখানে তার গ্র্যান্ডপা তাকে সবসময় শাসন করতো এই কারণে যেন সে তার লাইফে অনেক ভালো কিছু করতে পারে। আর সে এই বিষয়টা আজকে বুঝতে পারে। এই বিষয়টা বুঝতে পেরে তো এখানে জিন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখন আবার লিনা তাকে জড়িয়ে ধরে বলে তুমি এখানে কোনো চিন্তা করো না, গ্র্যান্ডপা নিশ্চয়ই অনেক দ্রুত ঠিক হয়ে যাবে। তখন আবার এখানে জিন বলে আমাকে এভাবে কখনো কেউ ধরেনি। তখন আবার লিনা বলে তুমি ছোটবেলা থেকে কখনো কারো ভালোবাসা পাওনি, এজন্য এখানে তোমার এরকম মনে হচ্ছে। কিন্তু এখানে আবার লিনা জিনকে জিজ্ঞাসা করে তোমার গ্র্যান্ডপা বিভিন্ন বই বিভিন্ন খাতা কোথায় রাখতো? তখন আবার জিন বলে আমার গ্র্যান্ডপার একটি পার্সোনাল ল্যাপটপ ছিল, হয়তোবা সে এখানে সবকিছুই রাখতো। তারপর তারা দুজন সেই ল্যাপটপটি খুঁজে বের করে, কিন্তু সেই ল্যাপটপটির একটু সমস্যা ছিল, কারণ সেই ল্যাপটপটি অন হচ্ছিল না। তখন আবার লিনা বলে আচ্ছা আমার মাস্টারজি তো কখনই তোমার সম্পর্কে আমাকে কখনই বলেনি। তখন আবার জিন সেম কথাই বলে আমাকেও তো তোমার ব্যাপারে কখনো কোনো সময় কিছু বলেনি। তখন আবার লিনা বলে আমরা আবার ভাই বোন না তো, কারণ মাস্টারজি আর গ্র্যান্ডপা তো একই মানুষ। আমার তো মনে হয় আমরা দুজন ভাই বোন হব। তখন আবার জিন বলে তুমি আমার সাথে আবার কি উল্টাপাল্টা কথা বলছিল, আমার তো তোমার মতো কোনো বোনের দরকার নেই, আর এরপর থেকে তুমি আমার সঙ্গে এভাবে কখনোই এরকম মজা করবে না। তখনই আবার জিনের কাছে জুয়ের বাবার কল আসে। আসলে জুয়ের বাবা তাকে কল করেছিল ডিনারের জন্য ইনভাইট করার জন্য। তারপর জুয়ের বাবা জিনকে ডিনারের জন্য ইনভাইট করে। তখন আবার জিন বলে আমি এখন গ্রামে আছি, তাই আমি আপনাদের সাথে এখন ডিনার করতে পারবো না। তখন আবার জিন ফোন কেটে দেওয়ার পর লিনা তাকে বলে তুমি এরকম তাদের সাথে কেন করলে, আমার তো মনে হয় তোমাকে সেখানে যাওয়া দরকার। জিন এখানে লিনের এই কথা শুনে তারপর সে লিনাকে নিয়ে ডিনারে চলে আসে। কিন্তু লিনা এখানে আসার পর জুয়ের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ সে কখনোই চায় না যে সে লিনা জিনের সাথে থাকুক। তার কিছুক্ষণ পর বুঝতে পারে জিন তার গাড়িটা ভুল জায়গায় পার্কিং করে এসেছিল, এই জন্য এখন গিয়ে তার গাড়িটা পারফেক্ট জায়গায় গিয়ে পার্কিং করতে হবে। জিন এখান থেকে যাওয়ার আগে লিনাকে কানে কানে বলে যায় দয়া করে তুমি এখানে কারোর সাথে মারামারি করবে না। তখন আবার লিনা মনে মনে ভাবতে থাকে আমি তাদের সাথে শুধু শুধু কেন মারামারি করতে যাব। কিন্তু জিন চলে যাওয়ার পরপরই জুই সুযোগ পেয়ে লিনাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়, এমনকি সে লিনাকে ধাক্কা দিয়ে তার হাতে থেকে পানিও ফেলে দেয়। তবে এদিকে আবার লিনা জিনের কথা রাখার জন্য সে একদম চুপ হয়ে থাকে, এমনকি সে জুইকে কিছুই বলে না। কিন্তু এদিকে আবার জিন পিছন থেকে সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ফেলে, যার ফলে জুয়ের সমস্ত পরিকল্পনা নষ্ট হয়ে যায়। যাই হোক জিন লিনার হাত ধরে বলে চলো আমরা এখনই এখান থেকে চলে যাব। তখন আবার জুয়ের বাবা জিনের হাত ধরে বলে দেখো তোমার বাবা আর আমি একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিলাম, এই জন্য আমি চাচ্ছি যে তুমি আর জুই বিয়ে করে নাও। তখন আবার লিন বলে তুমি তো বলেছিলে যে এই মেয়েটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আসলে জুই আমাকে 3 বছর আগে বলেছিল দয়া করে তুমি আমার ফেক বয়ফ্রেন্ড হয়ে যাও, আর তা না হলে আমার বাবা আমাকে অন্য একটি ছেলের সাথে বিয়ে করিয়ে দেবে। এই জন্য আমি তাকে সাহায্য করার জন্য একটি ফেক বয়ফ্রেন্ড হওয়ার নাটক করেছিলাম। এরপর থেকে সব জায়গায় জুই সবসময় বলতে শুরু করছে আমি নাকি তার বয়ফ্রেন্ড। প্লিজ তার তুমি কোনো কথাগুলি বিশ্বাস করো না। এখানে লিন জিনের কথা সব বিশ্বাস করে নেয়। এরপর তারা দুজন সেখান থেকে বেরিয়ে চলে যায়। যাই হোক সেখানে লিন সমস্ত কথা বিশ্বাস করলেও সে বাসায় এসে জিনের সাথে কোনো কথা বলে না। আসলে লিনের মুড এখানে অনেক খারাপ। তখন আবার জিন বলে আমি তো সমস্ত ঘটনাই তোমাকে খুলে বললাম, তারপরও তুমি আমার সাথে এরকম কেন করছো। এখানে তো লিন তাকে কিছুই বলে না। তখন আবার জিন বলে আমার মনে হচ্ছে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, এই জন্যই তুমি জুয়ের কথা শুনে এত জেলাস ফিল করছো। এই কথাগুলো শুনে তো লিন তার পেটে একটা ঘুষি মেরে সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে যায়। তারপর রাতে লিন একা একা রাস্তা দিয়ে হাঁটছিল, তখন আবার তার কাছে সং চলে আসে।
সং এসে লিনার কাছ থেকে তার নাম্বারটা চায়, তারপর লিনাও তার নাম্বারটি দিয়ে দেয় সংকে। যদিও এই দুনিয়াটা আমাদের দুনিয়াটার থেকে অনেক বেশি আপডেট, কিন্তু আসল কথা হলো আমরা তো এখানকার কেউই না। এই জন্য আমাদের উচিত এখান থেকে চলে যাওয়া। তখন আবার লিনা বলে আমাদের মাস্টারজি এখনো কোমাতে রয়েছে, যখন আমার মাস্টারজি ঠিক হয়ে যাবে তখন আমি এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করব। তখন আবার সে বলে তুমি কিন্তু জিনের সাথে সম্পর্ক করে অনেক বড় ভুল করছো। যখন আমরা দুজন আমাদের দুনিয়ায় চলে যাব তখন কিন্তু সে তোমার সাথে কখনোই যেতে পারবে না। আর যদি এমন হয়ে যায় তাহলে তুমি কিন্তু অনেক বেশি কষ্ট পাবে। তাই এখন তোমার উচিত তাকে ভুলে যাওয়া। তখন আবার লিনা মনে মনে ভাবে সে তো যা বলছে একদম ঠিকই বলছে। তখন আবার লিন বলে আমি জিনকে ভালোবাসি না, সঠিক সময় হলে আমি এখান থেকে ঠিকই চলে যাব। তারপর আমরা এদিকে দেখতে পাই জিন আড়াল থেকে তাদের সমস্ত কথাগুলো শুনে নেয়। এই কথাগুলো শুনে জিন অনেক কষ্ট পায়। তারপরের দিন সকালে আমরা দেখতে পারি জিন তার জামা কাপড় গুছিয়ে বাড়ি থেকে কোথায় একটা চলে যাচ্ছে। এদিকে আবার জিন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আবার সেই সময় সং সেখানে চলে আসে। এখানে সংকে দেখে তখন আবার জিন বলতে শুরু করে এই বদমাসটা দেখে এখানেও চলে এসেছে। এই কথাগুলো বলে তখন সে সংকে জিজ্ঞাসা করে তোমার আসলে সমস্যাটা কি, তোমার সমস্যাটা কোথায়, তুমি আমাদের পিছু কেন নিয়েছো? তখন আবার সং বলে আমার কোনো সমস্যাই নেই। তখন আবার সং বলে আমি এখান থেকে লিনাকে নিয়ে যেতে এসেছি। তখন আবার জিন বলে তুমি এখান থেকে লিনকে কোথাও নিয়ে যেতে পারবে না, লিন এখন থেকে আমার সাথে থাকবে। তখন আবার লিন বলে আমি যদি ওর সাথে চলে যাই তখন তুমি কি করবে? তখন আবার জিন বলে তুমি তো এখানে আমার সাথে আসো, তাহলে তুমি তার সাথে কিভাবে চলে যেতে পারো? তখন আবার সং তাকে বলে এখানে আমার জিনের উল্টাপাল্টা কথা শুনে আমাদের কোনো লাভ নেই, চলো এখনই আমরা এখান থেকে চলে যাই। কিন্তু এদিকে আবার জিন তাকে আটকে রাখে, কিন্তু জিন এখানে লিনকে আটকে রাখে। তখন আবার শাও বলে তুমি কি বুঝতে কেন পারছো না, লিন আমার সাথে যেতে যাচ্ছে। এখানে এরকম করতে করতে তারপর তারা দুজন ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে গিয়ে তো লিনাকে তারা দুজন নিয়ে টানাটানি করতে শুরু করে দেয়। আর এরকমের ফলে বেচারা লিনের অবস্থা তো অনেকটা বেশি খারাপ হয়ে যায়, যার ফলে লিনা অনেক বেশি রেগে যায়। তারপর সে রেগে গিয়ে বলে তোমরা দুজন এখনই থামো, এখন আমি তোমাদের দুজনের সাথে কারোর সাথে যাব না, এখন আমি এখান থেকে চলে গেলাম। তারপর সে সেখান থেকে হসপিটালে চলে আসে। আর সে হসপিটালে এসে তার মাস্টার যে এরকম অবস্থা দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপর তার পিছন পিছন জিনহু চলে আসে। জিনহু এসে তারপরে লিনাকে সান্ত্বনা দেয়। তারপর লিনা এখানে জিনকে একটি কথা বলতে চায়। সে বলে সেদিন তো তুমি আমাকে প্রশ্ন করেছিলে আমি তোমাকে পছন্দ করি কিনা। আসলে আমি তোমাকে একটি ভালো বন্ধু হিসাবে দেখি, আর তোমার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। আর আমি তোমাকে নিয়ে কখনো ওরকম চিন্তা ভাবনা করিনি। তখন আবার জিন বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি এই সমস্ত কথাগুলো সঙ্গের জন্যই বলছো। আসলে সেদিন রাতে আমি তোমাদের সমস্ত কথাগুলো শুনেছিলাম, আসলে এইসব কথাগুলো তোমাকে সঙ্গে শিখিয়ে দিয়েছে তাই না? তখন আবার লিনা বলে যেহেতু তুমি আমাদের সমস্ত কথাগুলো শুনে ফেলেছো তাহলে তুমি আরো একটা কথা শুনে নাও, আমি তোমাকে কখনোই ভালোবাসবো না, প্লিজ এখন তাই বলছি তুমি আমাকে ভুলে যাও। এই কথাগুলো বলে লিনা সেখান থেকে চলে যায়। তারপরে রাতে যখন লিনা রান্নাঘরে ছিল আর ঠিক তখনই সেখানে জিন চলে আসে। আর জিন এসে বলে তুমি রাতে কি খেতে চাও, তুমি আমাকে বলো, আমি তোমাকে সেটাই বানিয়ে দেবো। তখন আবার লিনা বলে কোনো দরকার নেই, আমি নিজেটা নিজেই বানিয়ে খেতে পারি। আর এখানে তো তাদের এই বিষয়টা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। আর এই বিষয়টা নিয়ে জোরাজুরি করতে গিয়ে তারা দুজন একে অপরের উপরে পড়ে যায়, যার ফলে এখানে একটি রোমান্টিক সিচুয়েশন ক্রিয়েট হয়। তখন আবার জিন লিনাকে বলে তুমি এখানে ব্যথা পাওনি তো? তখন আবার লিনা বলে না। তখন আবার লিনা তাকে জিজ্ঞাসা করে তুমি ব্যথা পাওনি তো আবার? তখন আবার জিনও বলে না আমিও ব্যথা পাইনি। তারপরে সেই অবস্থা লিনা তাকে বলে আমি আগামীকালকে এখান থেকে চলে যাব। এই কথা শুনে তো জিন তাড়াতাড়ি উঠে গিয়ে বলে তুমি এখন কোথায় গিয়ে থাকবে? তুমি কিন্তু একটু বুঝতে পারছো না এখনো তোমার আমার সাহায্য দরকার খুব, এই জন্য তুমি এখানেই থাকো। তখন আবার লিনা বলে না আমি এখন ঠিক করেছি আমি আর এখানে থাকবো না। তখন আবার জিন লিনার হাত ধরে বলে প্লিজ তুমি এখান থেকে আমাকে একা ছেড়ে যেও না। তখন আবার লিনা বলে তুমি আমার হাত ছেড়ে দাও, না হলে আমি তোমার অবস্থা কিন্তু একদম খারাপ করে ফেলবো। যে লিনা তাকে মারতে যাবে তখন সে মনে মনে ভাবে না আসলে এখন আমি তাকে মারতে পারবো না, কারণ সে আমাকে অনেক সাহায্য করেছে। আর তাছাড়া যদি আমি এখান থেকে চলে যাই তখন যদি তার এই শত্রুরা মারতে আসে, এই সমস্ত কথাগুলো ভেবে তখন সে আবার জিনকে বলে তোমারও মার্শাল আর্ট শেখা উচিত, না হলে তুমি নিজেকে কিভাবে প্রোটেক্ট করবে, কারণ তোমার অনেক শত্রু রয়েছে। আর যদি তুমি মার্শাল আর্ট শিখো তাহলে তুমি শত্রুদের মোকাবেলা করতে পারবে। আচ্ছা তুমি এ বিষয় নিয়ে আর চিন্তা করো না, আমি তোমাকে এই সমস্ত কিছু শিখিয়ে দিয়ে যাব। তখন আবার জিন মনে মনে ভাবে হয়তোবা এই পাগল মেয়ের কারণে আমাকে এই সমস্ত গুলো শিখতে হবে। যাই হোক পরদিন সকালে জিনের ফ্রেন্ড তার বাসার নিচে আসে। তারপর সে বাসার ভিতরে ঢুকে অদ্ভুত রকমের শব্দ শুনতে পায়। এর কারণে জিনের ফ্রেন্ড আর বাসায় যায় না। আর এদিকে আমরা দেখতে পারি লিনা আর জিন একসাথে মারামারি প্র্যাকটিস করছিল, অর্থাৎ লিনা এখন জিনকে মার্শাল আর্ট শেখানোর ট্রাই করছে। কিন্তু এইসব করতে গিয়ে তো জিনের অবস্থা পুরাই 12টা বেজে যায়। তখন আবার জিন লিনাকে জিজ্ঞাসা করে তুমি তো এসব শেখানোর নামে তুমি আমাকে খুব মারধর করে নিচ্ছ। তখন আবার
লিনা বলে, তুমি বাচ্চাদের মতো কোনো কথা বলো না, এখন তুমি উঠবে আর আমার সাথে মারামারি করতে শুরু করো। মাত্র তো আমার শুরু করলাম, তখন আবার জিনের ফ্রেন্ড নিচ থেকে চিৎকার করে বলে, আমি এখন ওপরে আসবো না, কারণ আমি যদি ওপরে আসি তোমার সঙ্গে সঙ্গে আমাকেও মার খেতে হবে। এই জন্য তোমরা মারামারি শেষ করে নিচে এসে গ্র্যান্ডপার হার্ড ডিস্কটা নিয়ে যেও। এই জন্য তো জিন এখানে বাহানা পেয়ে যায়। তারপর জিন বলে, এখানে একটু আমরা রেস্ট করি, তাছাড়া আমাদের সেই হার্ড ডিস্কটা আনতে হবে, কারণ সেই হার্ড ডিস্কটা আমাদের অতি প্রয়োজনীয় জিনিস। তখন আবার লিনা বলে, এটা কিন্তু তুমি একদমই ভালো করলে না, তুমি কিন্তু ক্লাসে ফাঁকি দিচ্ছ। আসলে আমি যখন চলে যাব তখন তো আমার তোমাকে নিয়ে খুব চিন্তা হবে, আর তুমি যদি এখানে মারামারি শেখো তাহলে তোমাকে নিয়ে আর আমার কখনোই চিন্তা হবে না। তারপরে জিন হার্ড ডিস্কটা ল্যাপটপে কানেক্ট করে নেয়। তখন আবার লিনা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে কোনো প্রমাণ পেয়েছো? তখন আবার জিন বলে, হ্যাঁ, এখানে আমি একটা জিনিস পেয়েছি। আর এই পর্বটা এরই মধ্যে দিয়ে এখানে শেষ হয়ে যায়। আর যদি নেক্সট পর্ব দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিয়ে যাও। তো হ্যালো এভরিওয়ান, তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, টাটা, গুড নাইট।